আমি এখন মালদ্বীপসে, আর এই ভিডিওটাতে আমি দেখাবো কিভাবে আমি মালদ্বীপসে পৌঁছালাম বাংলাদেশ থেকে এবং মালদ্বীপসে আমার প্রথম দিনের অভিজ্ঞতা। 5টা বাজে আর আমি এখন ঢাকাতে আমার ফ্যামিলির বাসায়। এখন আমরা বেরোচ্ছি এয়ারপোর্টের জন্য। এয়ারপোর্টের গেটে পৌঁছে গেছি, ইউএস বাংলা ফ্লাইটের জন্য ওয়েট করতেছি। পাশে মনে হয় আমার বাবা ঘুমায় গেছে আর আমার মার ঘুমায় যাওয়ার মতো অবস্থা ওইদিকে। বেসিক্যালি এখানে আসার পথে আমাদেরকে ভিআইপি একটা গাড়িতে করে আনলো, তারপর সিট আপগ্রেড করে বিজনেস ক্লাস দিয়ে দিচ্ছে। প্রবলেম আমি একটা ইউটিউবার, কেমন লাগছে জীবনের প্রথম বিজনেস ক্লাসে বসে? জানলে কি তোর জীবনের প্রথম, তুই আমার জীবনের কতটুকু দেখেছিস? প্লেনের স্টাফগুলো এত ভালো ছিল, মাই গুডনেস। প্লেন থেকে নামার সময় আমরা উপর থেকে ছোট ছোট আইল্যান্ডগুলো দেখতে পাচ্ছিলাম। নেমে ইমিগ্রেশন ক্লিয়ার করতে লাগলো রুল 1 মিনিট, জাস্ট 1 মিনিটের মধ্যে একটা স্ট্যাম্প বসে দিল। এখন বের হয়ে আমরা জাস্ট লাগেজটা কালেক্ট করছি। আপনার এয়ারপোর্টে ল্যান্ড করার সময় খেয়াল করবেন যে এয়ারপোর্টটা হচ্ছে পুরাপুরি ইন্ডিয়ান ওশনের মধ্যে, কিন্তু এয়ারপোর্ট থেকে জাস্ট বের হয়েই রাস্তা ক্রস করলে মানে 20 ফিট গেলেই দেখতে পাবেন নীল বা টার্কোয়েজ ইন্ডিয়ান ওশনের পানি। আর জেটিতে সব ওয়াটার ট্যাক্সিগুলো বা স্পিড বোটগুলো যারা এয়ারপোর্ট থেকে মানুষকে পিক আপ করে সোজা তাদের হোটেলে অন্যান্য আইল্যান্ডে নিয়ে যাবে। সেখানে আসার পর একটা জিনিস খুব জলদি আপনারা রিয়েলাইজ করবেন যে মালদ্বীপসে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য ইউজুয়ালি একমাত্র ওয়ে হচ্ছে পানির মধ্যে দিয়ে, যেটা আপনি ফেরিতে যেতে পারেন, স্পিড বোটে যেতে পারেন, কার্গো শিপে যেতে পারেন, প্লেনেও যেতে পারেন। এবং এটার কারণ হচ্ছে এই দেশে কোনো রাস্তা নাই অতটা, কারণ যদিও মালদ্বীপস টেকনিক্যালি মানে জিওগ্রাফিক্যাল এরিয়াটা যদি দেখেন তারা কিন্তু অনেক বড় একটা দেশ। উপর থেকে নিচ, নর্থ থেকে সাউথ হচ্ছে 800 কিলোমিটার, ইস্ট থেকে ওয়েস্ট এক পয়েন্টে 130-40 কিলোমিটার মতন ওয়াইড, কিন্তু এই টেরিটরির মধ্যে 99% ওয়াটার। মালদ্বীপে টোটাল অ্যাকচুয়ালি 1200টার মতো আইল্যান্ড আছে, যেটা 26টা অ্যাটলের মধ্যে। অ্যাটল যদি কি আপনারা না জানেন, অ্যাটল হচ্ছে বেসিক্যালি একটা কোরাল রিফের রিং লাইক মানে একটা হিউজ স্ট্রাকচার, যেটার মধ্যে অনেকগুলো আইল্যান্ড থাকে। অ্যান্ড প্লেন থেকে ল্যান্ড করার সময় বেসিক্যালি আপনি বড় বড় অ্যাটলগুলো দেখতে পারবেন ভিতরে আইল্যান্ড সহ। অ্যান্ড এই অ্যাটলগুলো অনেক সময় 100 কিলোমিটার বেশি ওয়াইড হয়, অ্যান্ড ভিতরে এটার বেশ কয়েকটা আইল্যান্ড থাকে। অ্যান্ড মালদ্বীপস এরকম টোটাল 26টা অ্যাটল আছে। যদি ম্যাপের মধ্যে আপনারা মালদ্বীপসকে দেখেন তাহলে মনে হবে একটা ডাবল চেইন অফ আইল্যান্ড, যেটা নর্থ থেকে সাউথ যায়, অ্যান্ড মাঝখানে এটা ইকুয়েটরের মধ্যে দিয়ে পাস করে, যেটার কারণে এই জায়গাটা সারা বছর গরম আর হিউমিড থাকে। আপনারা যদি ম্যাপে মালদ্বীপসকে দেখেন, দেখে অনেকটা মনে হবে একটা লম্বা ফুলের মালার মতো। এবং এই ফুলের মালার সংস্কৃতে ওয়ার্ডটা হচ্ছে মালদ্বীপ, এন্ড অনেকে মনে করে এই ওয়ার্ডটা থেকেই মালদ্বীপসের নামটা আসছে। সিনালিজে আইল্যান্ডগুলোকে ডাকা হতো মালাদিভানা, যেটার মানে হচ্ছে নেকলেস আইল্যান্ডস। এবং অ্যারাবসরা যখন এখানে 1000 বছর আগে ট্রেড করতো, তখন এই জায়গাগুলোকে তারা বলতো মানি আইল্যান্ডস, কারণ এই আইল্যান্ডসগুলো থেকে কাউরি শেলস পাওয়া যেত, যেটা ওই সময়ে ইন্টারন্যাশনালি একটা কারেন্সি হিসাবে সার্ভ করতো। সো মালদ্বীপসে টোটাল 1200টার মতো বা এক্স্যাক্টলি 1192টা আইল্যান্ড আছে, এবং তার মধ্যে 200টার মতো ইনহ্যাবিটেড আইল্যান্ডস, মানে 200টার মধ্যে মানুষ থাকে, বাকিগুলোতে কেউ থাকে না। এবং তার মধ্যে 100টার বেশি হচ্ছে রিসর্ট আইল্যান্ড, মানে একটা আইল্যান্ড পুরোপুরি একটা রিসর্ট দিয়ে ওন্ড। অ্যান্ড ইন্টারনেটে বা ইউটিউবে আপনারা যখন ভিডিও দেখেন বা ছবি দেখেন, খুবই লাক্সারি হোটেলগুলা যেখানে এক রাত থাকতে 6-7 লাখ টাকা লাগে বা 15 লাখ টাকা পর্যন্ত লাগতে পারে, সেগুলো হচ্ছে রিসর্ট আইল্যান্ডগুলা। সো 80s থেকে 2009 পর্যন্ত পুরো মালদ্বীপসে রিসর্ট আইল্যান্ডগুলো বাদে ট্যুরিস্টদের অন্য কোনো আইল্যান্ডে যাওয়া নিষেধ ছিল, কারণ মালদ্বীপস একটা সুন্নি মুসলিম দেশ এবং এদেশের গভর্নমেন্ট খুবই ভয়ে ছিল যে ওই সময় অন্যান্য ফরেনাররা আসতেছে, তারা এখানে এসে কী নাবি করবে, লোকালদের উপর একটা বাজে ইনফ্লুয়েন্স পড়বে। কিন্তু 2009-এ গিয়ে এই আইনটা চেঞ্জ করে তারা। সো এখন ট্যুরিস্টরা এসে এই লোকাল ইনহ্যাবিটেড আইল্যান্ডসগুলোতে গিয়ে গেস্ট হাউস বা হোটেলে থাকতে পারে আমাদের মতো। সেম লেভেলের লাক্সারি পাবেন না, বাট অবভিয়াসলি অনেকখানি সস্তা কম্পারেটিভলি, অ্যান্ড আপনারা ডিরেক্টলি লোকাল পপুলেশনকে হেল্প করতেছেন। কারণ প্রবলেম হচ্ছে এই রিসর্টগুলোতে যদি আপনারা যান, যে টাকাটা আপনারা দিবেন সেটা যাবে হচ্ছে রিসর্ট ওনারদের কাছে। অলমোস্ট প্রত্যেকটা রিসর্ট ওনার মালদ্বীপসে কিন্তু মালদ্বীপসের অ্যাকচুয়াল মানুষ না, তারা হচ্ছে বিদেশিরা। বেসিক্যালি আমরা মাফুসি নামের একটা ট্যুরিস্ট আইল্যান্ডে থাকতেছি, যেটা এখান থেকে 27 কিলোমিটার দূরে। অ্যান্ড আমরা একটা স্পিড বোটে করে এখান থেকে যাবো, যেতে লাগবে 25 মিনিট। নর্মালি এটার খরচ পড়ে $25 পার পারসন, কিন্তু আমাদের হোটেলের সাথে একটা প্যাকেজে আসছি, যেটা হচ্ছে বেসিক্যালি আমাদেরকে ফ্রি নিয়ে যাবে। মাফুসিতে আপনি ফেরিতে করেও যেতে পারবেন। ফেরিতে করে গেলে যেতে মনে হয় এটা 2 ঘন্টার বেশি লাগে, কিন্তু এটা অনেক 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 কম্পারেটিভ
রিয়েলি সস্তা, $4 কম। এখানে আসার প্রসেসটা খুবই স্মুথ ছিল এখন পর্যন্ত। আসার পরপরই বেসিক্যালি ইউএস বাংলা থেকে একজন আমাকে কানেক্ট করে দিল কানি পাম যে হোটেলে থাকতেছি, হোটেলের মানুষের সাথে, এবং তারা আমাকে বললো যে হ্যাঁ এখান থেকে আমরা স্পিড বোটে করে যাবো 1 ঘন্টা পরে, সো আপনি একটু 1 ঘন্টা ঘুরে ফিরে ভিডিও করার মধ্যে তারপরে যাচ্ছি। সেখানে একজনের সাথে কথা বলতেছিলাম, উনি আমাকে ভিডিও করে দেখে কথা বললেন, উনি বলতেছিলেন এখানে কাজ করেন উনি 10 বছর ধরে একটা রিসর্টে, অ্যান্ড খুবই ইন্টারেস্টিং একটা জিনিস বললেন, এখানে নাকি কোভিডের আগে 1 লাখ মানুষ ছিল যারা বাংলাদেশ থেকে, যে নাম্বারটা ইনসেন। কারণ আমি আগে এটা ডেফিনেটলি জানতাম যে এখানকার মেজরিটি মাইগ্রেন্ট বা ইমিগ্রেন্ট ওয়ার্কাররা বাংলাদেশি, কিন্তু 1 লাখ ক্রেজি। কারণ এই পুরা দেশের পপুলেশন আমি যতদূর জানি 5 লাখের মতো, সবাইকে মিলায়। স্পিড বোটে ওঠার টাইম আসছে শেষ। এটা অ্যাকচুয়ালি আমার সিট যেখানে আমি বসে যাব গুচির জায়গায়। এখানে আছে হচ্ছে গুসি ইটালিয়া। যা এক্সপেক্ট করছিলাম তার চেয়ে অনেক বেশি বাম্পি পাইতেছে নৌকাটা। আমার মা আর আমার বোন থাকলে ঘুরে যেত। ওখানে আমার বোনের নর্মালি এটাতে বমি আসে, বাট আজকে ভয়ে বমি বন্ধ হয়ে গেছে পড়ে যাওয়ার ভয়ে। Welcome to Mapushi and Maldives. Hello, sir. Hi. Hello, sir. Welcome to Mapushi. Right? Yes. Hi, welcome to Mapushi. শেষমেশ মাফুসি আইল্যান্ড এসে পৌঁছেছি। হোটেল চেক ইন করার আগে আশেপাশে একটু আইল্যান্ডে ঘুরে দেখতে চাই, অ্যান্ড একটু টাকাও বের করতে চাই এটিএম থেকে। আমি একটু শহরের মাঝখানে যাবো। এখানে ওয়ার্ল্ড কাপ ফিভার ভালোই চলছে। সো ব্যাংক অফ মালদ্বীপসে কিছু টাকা উঠলাম, কিন্তু টাকার ব্যাপারে কথা বলার আগে এখানকার ভাষা দিভেহি যেভাবে লেখে ওটা নিয়ে কথা বলি। কয়েকটা সাইন দেখছিলাম রাস্তার উপর, কিন্তু ওটা অ্যাকচুয়ালি একটা ল্যাঙ্গুয়েজ আমি বুঝি নাই, অ্যান্ড ইংলিশটাই পড়তে পারছি কারণ ইংলিশ অনেক ওয়াইডলি স্পোকেন মালদ্বীপসে। কিন্তু যখন ব্যাংকের এটিএমে ওয়েলকাম মেসেজটা দেখলাম, ওটা দেখে বুঝলাম বলে শিট, এইভাবেই অ্যাকচুয়ালি ওদের ভাষা লেখে। এরকম কিছু আমি কখনো আগে দেখি নাই। ক্লোজেস্ট দেখছি হচ্ছে সিনহালিজ, বাট সিনহালিজ আর একটু মানে স্কুইগলি গোল 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 লাইন। ব্যাংক থেকে টাকা বের করলাম 100 রুপাইয়া, 700 টাকার মতো, কারণ 1 রুপাইয়া হচ্ছে বাংলাদেশে 6.75 বা 6.75 টাকা। এখানে অনেক সাউথ এশিয়ান আর্ট দেখতে পারবেন এবং অবভিয়াসলি তাদের লোকাল ল্যাঙ্গুয়েজও দেখতে পারবেন 100-র নিচে লেখা, যেটা আমি জীবনেও পড়তে পারবো না। মাই গড, দিস লুকস কমপ্লিকেটেড। এখন এই শহরটাকে আমি চেক আউট করি, দেখে মনে হচ্ছে এখানে রাস্তাগুলো যদি বৃষ্টি পড়ে তাহলে জাস্ট ছোটো ছোটো অনেকগুলো পাগল হয়ে যায়, কাদায় ভরা। সো স্যান্ডেল পরে এখানে চলাচল করা প্রবলি বেস্ট। মসজিদগুলোর মধ্যে একটা সামনে মিনার দেখতেছি। মালদ্বীপস কিন্তু 100% সুন্নি মুসলিম, সো যেই জায়গায় যান না কেন মানুষ থাকলে মসজিদ একটা থাকবে। এখানকার মসজিদের আর্কিটেকচারটা খুব ইন্টারেস্টিং। আমার মনে হয় এটা মাহফুসির মাঝখান দিয়ে যে মেইন রাস্তাটা যায় এটাই সেটা। বেশি গাড়ি গুড়ি নাই আইল্যান্ডে, বাট সবার মনে হয় একটা স্কুটার আছে। সো এই ছোট্ট 3000 মানুষের গ্রামের মধ্যে বেসিক্যালি আইল্যান্ডের একদম মাঝখানে এরকম ফ্যান্সি মানে মোটামুটি বড় একটা ফুটবল ফিল্ড, যেটা আমি মনে হয় ঢাকায়ও কখনো দেখি নাই। আইএসডি বা এরকম বড় বড় স্কুলগুলোর মাঠগুলো ছাড়া এগুলো এখানে অ্যাফোর্ড করে কীভাবে আমার কোনো আইডিয়া নাই। সুইমিংটা এখানে করতে পারেন, শ্যালো ওয়াটার, 100 মিটার। আমাদের হোটেলে পৌঁছায় গেছি। এটার নাম হচ্ছে কানি পাম বিচ হোটেল, যেটা মাহফুসির বেস্ট হোটেলগুলোর মধ্যে একটা হওয়ার কথা। অ্যান্ড বেস্ট হোটেল হওয়ার একটা বড় কারণ হচ্ছে এখানে ঠিক হোটেলের পাশেই বিচ বা বিকিনি বিচ যেটাকে বলে, যেখানে সব বিদেশিরা সাধারণত আসে, অ্যান্ড একটা বিড়ালও আছে। ওকে, এখনই হোটেল রুমে পৌঁছালাম, অ্যান্ড এই রুমটা ইনসেন। দেখে ক্লজেট, ওখানে ছাতা আছে, কাজে লাগবে। তারপর বাথরুম, শাওয়ারটা, এরিয়াটা অনেক বড়, যেটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট। সুন্দর একটা বিছানা, ভিডিও করি তোমাকে। হ্যাঁ, তুমি পাতার উপর ঘুমাবো, আমি নর্মাল জায়গায় ঘুমাবো। বারান্দায় বসবো।
সানসেট ভিউ দেখা যায় একটা চমৎকার, সুন্দর ক্লিয়ার সমুদ্রের পানি, মাঝখানে কোরাল রিফ দেখা যাচ্ছে। নর্মালি আমি কখনো কোনো জায়গায় ট্যুরে গেলে ইউজুয়ালি প্যাকেজে যাই না, কাজ আমি প্রিফার করি নিজের মতন করে একটা জায়গাকে দেখা, অ্যান্ড ইউজুয়ালি ওইটাতে টাকা বাঁচে। বাট এখানে ডেফিনেটলি এটা কেস না। এই ট্রিপটা আমরা করছি আমার ফ্যামিলির সাথে ঝামেলা কমানোর জন্য, বেসিক্যালি ইউএস বাংলার থ্রু একটা প্যাকেজ নিছি, অ্যান্ড এটার মধ্যে আমাদের পুরা রিটার্ন টিকিট কাভার যেটা 4 ঘন্টা ইচ ওয়ে, তারপর স্পিড বোট ট্রান্সফারও কাভার যেটা $25 ইচ ওয়ে যদি কিনেন, সাথে এরকম একটা খুবই ফ্যান্সি হোটেলও থাকছে যেটা প্রবলি এখনো থাকে নাই। সো অ্যাকচুয়ালি এই প্যাকেজটা নিয়ে আমরা টাকা বাঁচাইছি। বিছানার উপর নাকি ওয়েলকাম লেখা ছিল, কিন্তু আমার মা এসের উপর পয়সা ধ্বংস করে দিয়েছে, এখন ঠিক করার চেষ্টা করতেছে। আমাদের হোটেলের একটা ইনফিনিটি পুল আছে, আমি জীবনে এরকম ইনফিনিটি পুল ঢুকি নাই, সো ঢুকতে হবে একটুর জন্য হইলেও। ঠান্ডা আছে খুব। ওকে, দেখি মনে হয় কিন্তু এদিক দিয়ে পার হলে পড়ে যাবো। ওদিকে আরেকটা অ্যাকচুয়ালি জিনিস আছে যেটা বেসিক্যালি একটা ফটো ইলিউশন। কি হইতেছে উপরে কতগুলো কাক বসে আছে। স্নর্কেলিং করতে যাবো। থ্যাংক ইউ। এখনও অ্যাকচুয়ালি সানসেট হতে 1 ঘন্টা বাকি, বাট মেঘের জন্য পুরো অন্ধকার, মনে বৃষ্টি হবে। আমি ভাবছিলাম স্নর্কেল করে একটু বাইরে হলে ডিপ পানির মধ্যে এসে একটু এক্সপ্লোর করবো, কিন্তু আমি বিচ থেকে প্রায় 100 মিটার দূরে আসছি, অ্যান্ড এখনও আমি কোমরের চেয়ে একটু নিচে পানিতে আসি। সেখানে কত দূর যেতে হবে ডিপ যাওয়ার জন্য আমি জানি না, অ্যান্ড আজকের জন্য আমি অনেক গিভ আপ করবো, কারণ পিছনে হয়তো দেখে বুঝতেছেন যে আকাশ পুরো কালো, মেঘ দেখে মনে হচ্ছে ফাটায় বৃষ্টি পড়ছে। জোস সানি ওয়েদার, টাওয়েল পরে দেখছি। কালকে এত বৃষ্টি হচ্ছিল, আর ওয়েদার ফোরকাস্ট বলছিল আজকে সারাদিন বৃষ্টি হবে। আমি কোনো স্নর্কেলিং এর ট্যুর বা কিছু বুক করি নাই, যেটা হচ্ছে এখানে করার জন্য মেইন জিনিসগুলোর মধ্যে একটা, কিন্তু আজকে সকাল থেকে অনেক সুন্দর ওয়েদার, অনেক রোদ, সো রিগ্রেট করতেছি কিছু বুক না করার। মাফুসি আইল্যান্ডের মধ্যে হাঁটতে বেরোতেছি আমার 2 অ্যাসিস্ট্যান্টকে নিয়ে। একটা অ্যাসিস্ট্যান্ট আমাকে বাড়ি মারলো এখন। ওকে, এখন এখানকার একটা সুপার মার্কেটে যাবো, যেটা কালকে যাওয়া হয় নাই। স্কিনের লোশন টোশন পাওয়া যায়, ডাভ যদি অরিজিনাল হয়ে থাকে এটার দাম হচ্ছে 300 টাকা। বাংলাদেশ? ইয়েস। আপনি বাংলাদেশে নাকি? বাংলাদেশি পাইছি একজনকে, মানে এখন একই বেতন পাইতেছেন কিন্তু বাংলাদেশে টাকা বেশি, টাকা মান বাড়াই গেছে। নাম কি? আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ। আচ্ছা নাদির। এখানে বিয়ার পাচ্ছে, কিন্তু নন অ্যালকোহলিক বিয়ার, 0.0%। এর ভেতর থেকে জাস্ট পানি কিনা হলো। স্যান্ডেল কিনলাম একটা, যেটা পড়লো 100 রুপিয়া, যেটা পরে কত বাংলাদেশি টাকায় 600-700 মতো। সো এখানে ঠিক ফুটবল ফিল্ডের পাশে, যেটা কালকে গেছিলাম, এখানকার লোকাল স্কুলটাও আছে, মাফুসি স্কুল নামের, কালকে খেয়াল করা হয় না জিনিসটা। এখানকার বাস স্টপে কিছু ইন্সপিরেশনাল কোট। Silence itself is an answer to foolish ignorance. Lying is a disease and truthfulness is a cure. বুঝছো মামনি, চাপাবাজি কম করো। Lying is a disease. আমরা এখন মাফুসি হেলথ সেন্টারে, কিন্তু খুবই আজব জিনিস, এখানে অ্যাম্বুলেন্সটা আছে কিন্তু লেখা সোজা না, উপরে ইনভার্স অ্যাম্বুলেন্স লেখা, মিরর ইমেজ লেখা। কফি শপ থেকে বের হয়ে 100 মিটার হাঁটলেই এদিকে সমুদ্র, আরেকদিকে হাঁটলে ওইদিকেও সমুদ্র। এই পুরো দেশটার ব্যাপারে জোস জিনিস হচ্ছে আপনি যেখানেই থাকেন না কেন, একটু এইদিক ওদিক হাঁটলেই পাশে সমুদ্র। এখন আমি সমুদ্রের পাশে পোর্টটাতে আছি যেখানে কালকে ছিলাম, এবং আমার সামনে ওইদিকে 2টা হাত দেখা যাচ্ছে, যেটা বেসিক্যালি 2004 সালের সুনামির মেমোরিয়াল। কারণ সেই সুনামিতে এই রিজনের সবকটা দেশে অনেক বাজেভাবে এফেক্টেড হয়েছিল, বাংলাদেশ সহ, কিন্তু মালদ্বীপ স্পেশালি বাজেভাবে এফেক্টেড হয়েছিল, কারণ অলমোস্ট পুরা দেশ পানির নিচে চলে গেছিলো। কারণ এই দেশের ব্যাপারে একটা খুব ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, এই দেশের সবচেয়ে উঁচু পাহাড় হচ্ছে 8 ফিটের কম উঁচু। অন অ্যাভারেজ পুরা দেশটা সমুদ্র থেকে বেশিরভাগ জায়গায় মাত্র হচ্ছে 3 ফুটের মতো উঁচু। সো সমুদ্র একটু বাড়লেই পুরো ডুবে যাবে। এখানে একটা রিসেন্ট একটা বই পড়তেছিলাম, গেট ক্র্যাশিং মালদ্বীপস নামে, যেখানে একটা ইংলিশ মানুষ এসে এই দেশের সবচেয়ে রিমোট আইল্যান্ডগুলোতে গিয়ে অনেক মানুষকে ইন্টারভিউ করছিল, এবং অনেকে বলতেছিল যখন সুনামির পানিগুলো আসে তখন পুরা তাদের আইল্যান্ড পানি চলে গেছিলো। জিনিসটা মানে চিন্তা করতেই কতটুকু টেরিফাইং লাগে। অ্যান্ড এটা শুধু তাদের সুনামির জন্য, এটা তাদের জন্য খুবই রিয়েল একটা এক্সিস্টেন্সিয়াল থ্রেট বলতে পারেন। কারণ অনেক এক্সপার্টের
প্রেডিক্ট করতেছে যে এই সেঞ্চুরি বা 2100 সাল হওয়ার আগে এই পুরা দেশটা একদম পানির নিচে চলে যাবে, কারণ ওশানের লেভেল আস্তে আস্তে অনেকখানি উঠতেছে প্রত্যেক বছর। প্রিপেয়ার করার জন্য তারা বেসিক্যালি কিছু আর্টিফিশিয়াল আইল্যান্ড বানানো শুরু করছে, যেখানে যদি কোনো এমার্জেন্সি হয় তাহলে মানুষ গিয়ে অ্যাটলিস্ট থাকতে পারে সমুদ্র লেভেলের উপরে। এয়ারপোর্টের পাশে হুলু মালে নামের একটা শহর আছে। 25 বছর আগে এই শহরটা যেখানে আছে ওখানে কিচ্ছুই ছিল না। এটা আর্টিফিশিয়ালি বানানো একটা নতুন আইল্যান্ড, যেটা সমুদ্র থেকে 2 মিটার উঁচুতে, যেটাকে প্রথম দিকে এমার্জেন্সি আইল্যান্ড বলা হতো এবং এখনও অনেক লোকালরা সেটাকে এমার্জেন্সি আইল্যান্ড বলে ডাকে। আমার মনে হয় পিছনে এটা একটা ফিশিং বোট। আসার পর প্রথমবার একটা ফিশিং বোট দেখলাম। Ronaldo? Is it Ronaldo on the back? Shale? Who's Shale? My name. Oh, your name is Shale. Okay, nice to meet you, man. Do you mind being on my YouTube video? Is it okay? Okay. So I was just filming here and met a new friend, Shale. Hello. He's a football fan, supports Ronaldo. I used to support Ronaldo when he was in Manchester United the first time, but that was a long time ago. Now you supporting? I still support Manchester United. পিচ্চিরা পাইলাম ওয়ার্ল্ড কাপ সাপোর্ট করে, রোনালদোকে সাপোর্ট করে। মালদ্বীপ কিন্তু কালচারালি খুব ইন্টারেস্টিং একটা জিনিস। কেন আপনাদের দেখাই, আমার পিছনে দূরে ওইদিকে একটা নৌকা আছে দেখা যাচ্ছে, এটা হচ্ছে একটা ফ্লোটিং বার। এবং এই পুরো আইল্যান্ডে যদি কারো মদ খেতে হয় তাহলে তাদের বেসিক্যালি ওই নৌকাটা যেতে হবে। ও শিট, it's a crab, right? Yeah, it's dead. Oh, it's dead. Okay. পিচ্চি আমাকে কাকড়া দেখাইলো, এখন আমার কথা বলতে দিবে না। If you find sharks, let me know. So basically এই পুরো আইল্যান্ডে বা পুরা দেশেই মোটামুটি লোকাল আইল্যান্ডগুলোতে কোথাও মদ খাওয়া নিষেধ, কারণ এটা 100% সুন্নি মুসলিম, যেটা অবশ্য অনেক দেশেই কিন্তু মদ খাওয়া নিষেধ, কিন্তু বেশিরভাগ দেশে ওরকম এনফোর্স না। এখানে একদম মানে কেউ যদি মদ খেতে চায় তাহলে জেলে চলে যাবে বেসিক্যালি। অ্যান্ড এটার একটা এক্সেপশন হচ্ছে রিসর্টগুলোতে গিয়ে যারা ড্রিঙ্ক করতে চায় তারা ড্রিঙ্ক করতে পারবেন। সো এই সব হোটেলে যে বিদেশিরা থাকে তারা সাধারণত একটা নৌকায় করে ওই ফ্লোটিং বারে গিয়ে $5 দিয়ে বিয়ার কিনে খায়। যখন দেশে আমরা আসতেছিলাম তখন আমাদের ব্যাগ ট্যাগ সব কিছু এক্সট্রা দিয়ে স্ক্যান করে দেখে যে ভিতরে কোনো কিছু আছে নাকি যেটা আনার কথা না। সো মদ অবভিয়াসলি আনা নিষেধ, তারপর অন্যান্য ধর্মের কোনো সিম্বলও আনা নিষেধ, ক্রস টাইপের আমি যত জানি টেকনিক্যালি আনা নিষেধ, কতটুকু এনফোর্স আমি জানি না। যদি কেউ এদেশে অন্য ধর্মকে প্রিচ করার চেষ্টা করে তাহলে সেটা একটা ডেফিনেটলি একটা ক্রাইম, যেটার জন্য মানুষ জেলে যেতে পারে বা বড় একটা ফাইন পেতে পারে। অনেক দেশে কিন্তু এরকম মানে ইসলামিক ল আছে, কিন্তু এই দেশগুলো একটু এক্সট্রা স্ট্রিক্ট অন্যান্য সাউথ এশিয়ান বা এশিয়ান দেশগুলোর কম্প্যারিজনে, কারণ এই দেশটা এত আইসোলেটেড। এশিয়ান মেইনল্যান্ড থেকে মালদ্বীপস দেশটা হচ্ছে 750 কিলোমিটার দূরে, ধারের কাছেও কোনো দেশ নাই। এই জন্যই এটা এশিয়ার সবচেয়ে ছোট দেশ ল্যান্ড ম্যাস হিসাবে, কিন্তু তাও নিজের একটা ইন্ডিপেন্ডেন্ট দেশ থাকতে পারছে, কারণ আশেপাশে কোনো দেশ নাই যেটা এই দেশটাকে ক্লেম করবে। সো এই দেশের কালচারটাও এই জন্য অনেকখানি ইউনিক। এখন আমি মাফুসি দ্বীপের সুন্দর কোস্টাল এরিয়াটা বা পশ্চিম কোস্টটাকে একটু ভালো করে এক্সপ্লোর করবো। ভিডিওটা এখান থেকে শেষ করতেছি। এন্ড সামনে আরো কিছু ভিডিও আসতেছে মালদ্বীপস থেকে। একটা নার্স শার্ক বা হাঙ্গরদের সাথে স্নরকেলিং একটা ভিডিও সামনে ছাড়বো, স্কুবা ডাইভিং এর মোস্ট প্রবলি একটা ভিডিও বানাবো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। যদি এরকম আরো ভিডিও দেখতে চান তাহলে আমার ফেসবুক পেজে ফলো করতে পারেন বা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। যদি আমি কোথায় আছি সেটা রিয়েল টাইম ট্রাভেল আপডেটস চান তাহলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন @nadir_on_the_go। আশা করি নেক্সট ভিডিওতে আপনার সাথে দেখা হবে মালদ্বীপে, ডেফিনেটলি কোনো একটা জায়গা থেকে, প্রবলি স্নরকেলিং এর ভিডিওটা। আদবের মতো বলো না, তুই কি বন্ধ করবি? না বন্ধ আমি করবি? বলে গেছি কি যে দাঁত আমি তো দেবো আবার। কি যে দাঁত পাচ্ছিলা এবার না দেবো আমি। তোর মতো একটা গরু হয়েছে।